কথা শুনতে পাচ্ছিস তো? হ্যালো, কথা শুনতে আচ্ছা। পাচ্ছিস? ঠিক আছে। দেখ, আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে তোর কংক্রিট টেকনোলজির সেকেন্ড ক্লাস। আমরা আগের দিনকে একটা ফার্স্ট ক্লাস নিয়েছি, আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি। আগের দিন ফার্স্ট ক্লাসে আমরা কি ডিসকাশন করেছিলাম বল দেখি এনিওয়ান? ফার্স্ট ক্লাসে আমাদের কি ডিসকাশন করেছিলাম বল রে? ফার্স্ট ক্লাসের আমাদের কংক্রিট টেকনোলজির কি ডিসকাশন করা হয়েছিল? সিমেন্ট নিয়ে ডিসকাশন করেছি। মেনলি আমরা ফার্স্ট ক্লাসে যেটা নিয়ে ডিসকাশন করেছিলাম, এবার তোদের যদি সিলেবাসটা যদি একটু দেখা হয়, সিলেবাসটার মধ্যে কী কী আছে দেখ। ম্যানুফ্যাকচারিং অফ দ্য সিমেন্ট, অক্সাইডস কম্পোজিশনস অফ দ্য সিমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন কম্পাউন্ডস, হিট অফ হাইড্রেশন, ব্যাস এই পর্যন্ত আমাদের কিন্তু আগের দিন ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট থেকে হিট অফ হাইড্রেশন পর্যন্ত। আজকে আমরা যেটা বলেছিলাম যে আমরা যেটা করব, আজকে আমাদের যে আলোচ্য বিষয় যেটা হচ্ছে মেনলি টেস্টিং অফ দ্য সিমেন্ট, সরি টাইপস অফ দ্য সিমেন্ট। আমরা টাইপস অফ দ্য সিমেন্ট কিন্তু আজ আমরা করব, বিভিন্ন রকমের টাইপস অফ দ্য সিমেন্ট। এবং টেস্ট অফ সিমেন্ট এটা আমি বলেছিলাম করাবো না, বিকজ এটা তোদের ক্লাস ল্যাবেতে আছে, যেহেতু ল্যাবেতে আছে তো তোরা ভালো করে করিস, তারপর আমি করাবো। কারণ এগুলো ল্যাবের সময়তে অনেকটা হয়ে যাবে, যেহেতু সময় আমার কাছে কম, তাই সুতরাং এইটার প্রতি এখন করাবো না। তারপর নেক্সট যেটা আদৌ সেটা হচ্ছে এগ্রিগেট। আজকে আমাদের মেন যে টপিকটা, আলোচনার যে টপিক, সেটা হচ্ছে আমাদের টাইপস অফ দ্য সিমেন্ট, এইটা একটা আলোচনার টপিক, আর একটা হচ্ছে এগ্রিগেট। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমাদের মেন যে তোর ক্লাসের যে টপিক, সেটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2 আজকে। আজ হচ্ছে ক্লাস 2। আজকে আমাদের মেন যে টপিক সেটা হচ্ছে 1 নম্বর টপিক, টাইপস অফ সিমেন্ট। টাইপস অফ সিমেন্ট। আর 2 নম্বর হচ্ছে এগ্রিগেট, মডিউল 2। এটা ছিল মডিউল 1-এর, আর একটা হচ্ছে এগ্রিগেট, যেটা হচ্ছে মডিউল 2। ঠিক আছে, এবার ফার্স্ট দেখে নেওয়া যায় টাইপস অফ সিমেন্ট আমাদের কি কি আছে। তোদের এইটার জন্য যে বইটার হেল্প নেবো সেটা আমি অলরেডি আগের দিন তোদের দিয়ে দিয়েছিলাম, শেয়ার করে দিয়েছিলাম, যেহেতু আইএস মাস্টারের বইটা, এবং আরও অনেক কিছু মেটেরিয়াল সব জায়গাতেই এক, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো নিজেকে মনে রাখতে হবে। কোন বই থেকে পড়লাম সেটা বড় কথা না, কতটা মাথার মধ্যে রাখলাম, কতটা বুঝলাম, সেটাই কিন্তু হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। ঠিক আছে, ওকে। দেখ, ফার্স্ট যে সিমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, পোর্টল্যান্ড সিমেন্টটা কি আমি আগেতেই বলেছিলাম যে আমাদের প্রথম যে পোর্টল্যান্ড নদীর তীরে আমাদের সিমেন্টটা তৈরি করেছে জেসেপ অ্যাসপিরিন,
তৈরি করেছিল বলে এই সিমেন্টটার নাম হয়েছিল পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট ইজ দ্য মোস্ট কমন ভ্যারাইটি, মানে ফার্স্ট আমাদের যে সিমেন্টটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। আর্টিফিশিয়াল সিমেন্ট ইট ইজ অলসো নোন এজ দ্য নর্মাল সেটিং সিমেন্ট ইজ অর্ডিনারি সিমেন্ট। এত কিছু মনে রাখার দরকার নেই, বাট পোর্টল্যান্ড সিমেন্ট, দিস সিমেন্ট ইজ কল্ড দ্য পোর্টল্যান্ড সিমেন্ট বিকজ ইজ রেসপন্স resembles in its color after setting and variety of sandstone which is found in abundance in the Portland, England। মানে এই যে ইংল্যান্ডের পোর্টল্যান্ড থেকে নদী, মানে পোর্টল্যান্ড পাথর দিয়ে আমাদের এই সিমেন্টটা তৈরি করা হয়েছিল বলে এটাকে বলা হচ্ছে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট। এবার এই যে ওপিসির, তাহলে এটাকে বলা হয় এক নাম্বার দিয়ে যদি বলি সেটা হচ্ছে ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এবার এখানে হচ্ছে আমাদের তিনটে টাইপসের আছে। কি কি? ফার্স্ট টাইপস হচ্ছে ওপিসি 33, তারপর হচ্ছে ওপিসি 43, তারপর হচ্ছে ওপিসি 53। এই 33, 53, 43, 53 এগুলো হচ্ছে আমার সব গ্রেড, ঠিক আছে, সিমেন্টের গ্রেড। ওপিসি কোন গ্রেড আমরা ইউজ করছি, 33, 43 না 53, এগুলোর কি মানে বোঝায়? 33 মানে, 43 মানে, 53 মানে, কেউ বলতে পারবি কি মানে বোঝায়? দাদা এটা ওই কংক্রিটের গ্রিডের মতো, মানে এটার 28 দিন কিউরিং এর পর এটার কম্প্রেসিভ স্ট্রেংথ হবে ওই যদি 33টা হয় মানে 33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এর কম্প্রেসিভ স্ট্রেংথ হবে 28 দিন পর। ঠিক আছে, এখানে মেন যেটা হচ্ছে 33, 43, 50 হচ্ছে মেন হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ। শুধু কম্প্রেসিভ স্ট্রেংথ বললে ভুল হবে, যেটা হচ্ছে 33 যেটা নোটেশন করে, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ। ক্যারেক্টারিস্টিক কথাটা বললেও কিন্তু ভুল। ওপিসি 33 মানে হচ্ছে তুই যদি সিমেন্টটা ইউজ করিস তাহলে এই সিমেন্টটা 28 দিন পর, ঠিক আছে, আফটার 28 ডেজ পর এটার যে কম্প্রেসিভ স্ট্রেংথ হবে সেটা হচ্ছে 33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং সেটা হচ্ছে আমার তো নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর 33 এমপিএ, এবং এটা আফটার 28 ডেজ ফুললি কিউরিং কন্ডিশনস, ঠিক আছে, ফুললি কিউরিং করতে হবে। তুই ফুললি কিউরিং করিস, কিউরিং জিনিসটা কি সেটা পরে বলবো, যে ফুললি কিউরিং এর ক্ষেত্রে 28 ডেজ পর সিমেন্টের যে স্ট্রেংথ হবে সেটা হচ্ছে 33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তারপর হচ্ছে 43 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তারপর হচ্ছে 53 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার এদের কোডগুলো আছে, কোডগুলো মনে রাখতে হবে। 33 কোড কত, 269, 8112, 12669, এই তিনটে জিনিস শুধু মনে রাখে, সেগুলো পরীক্ষায় কোশ্চেনটা দিয়ে দেয়। যে তাহলে এটা কি, এটা কি বললাম, এটা হচ্ছে 269, এটা হচ্ছে 8112, তারপর এটা হচ্ছে 12669, ঠিক আছে, এই তিনটা কোড শুধু মনে রাখিস, আর কিছু না। Ordinary Portland cement has been classified as 33 grade, 43 grade, 53 grade, তিনটে গ্রেডে আছে। The number of the 33, 43, 53 is composed, এই যে বললাম, কি বললাম তোদেরকে, corresponding to 28 days characteristic compressive strength of cement is obtained from standard test of the cement sand mortar specimens। মানে তোরা সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ বলে, কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আমি নোট ডাউন করে দিচ্ছি তোরা, এটা কি করা হয়, কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট একটা টেস্ট করা হয়, ঠিক আছে, কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট, সিমেন্টের যে বিভিন্ন টেস্ট আছে তার মধ্যে এটা একটা টেস্ট। সেখানে যে মোল্ড সাইজ যেটা নেওয়া হয়, মোল্ড সাইজ হচ্ছে 70.5 mm ইন্টু 70.5 mm ইন্টু 70.5 mm, ঠিক আছে, এই যে মোল্ডটা নেওয়া হচ্ছে, এই তাহলে এটা সেন্টিমিটারে যদি করি তাহলে কি হবে, 7.05 সেন্টিমিটার, 7.05 সেন্টিমিটার অ্যান্ড 7.05 সেন্টিমিটার, ঠিক আছে, এই তিনটে হচ্ছে আমার কিউব। এই যে মোল্ডটা নিয়ে আমি এখানে সিমেন্ট ইস টু স্যান্ড যে রেশিওটা নেবো, এটা আমাদের কীরকমভাবে করা হয়, সিমেন্ট আর স্যান্ডকে নিয়ে হয় 1:3-তে, ঠিক আছে, সিমেন্ট ইস টু স্যান্ড যেটা থাকে সেটা হচ্ছে 1:3, 1:3-তে নিয়ে সেটাকে মিশিয়ে আমার ফুললি কিউরিং করে 28 ডেজ পর তার স্ট্রেংথটা নেওয়া হয় এবং দেখা হয় যে এটা তার কম্প্রেসিভ স্ট্রেংথটা কত। যদি ক্যারেক্টারিস্টিক যেটাকে বললাম, এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ জিনিসটা কি আর কম্প্রেসিভ স্ট্রেংথ জিনিসটা কি সেটা পরে বুঝতে পারবি।
কি জিনিসটা, শুধু জাস্ট নামগুলো জেনে রাখ। ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ, কেউ জানিস কম্প্রেসিভ স্ট্রেংথ আর ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথের মধ্যে ডিফারেন্স কি? কারো আইডিয়া আছে কিছু ডিফারেন্স বিটুইন ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ আর নর্মাল কম্প্রেসিভ স্ট্রেংথ? ঠিক আছে, বাদ দে, পরে বলবো, সব একবারে বলা যাবে না। তাহলে এই যে বললাম, তাহলে 33, 43, 53, 28 days characteristic compressive strength of the cement as obtained from standard test of the cement and sand mortar specimens. These are the most commonly used general concrete constructions. It is generally there is no special durability requirement. Physical requirements of these three types of the cement are almost same except the compressive strength. তাহলে এদের মধ্যে মেন যে ডিফারেন্স হচ্ছে সেটা শুধু হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথেরই, এর বাইরে কিন্তু আর কিছু থাকে না। এখানে বিভিন্ন জিনিসগুলো দিয়েছে, একটা কোশ্চেন পরীক্ষায় খুব দেয়, এগুলো সব বিভিন্ন টেস্টের রেজাল্ট, ঠিক আছে। ফাইননেস টেস্ট, এটা ফাইননেস আছে, ফাইননেস টেস্ট কী করে করা হচ্ছে, ফাইননেস। তারপর যেটা আসছে তো সাউন্ডনেস, এগুলো সব বিভিন্ন টেস্ট অফ দ্য সিমেন্ট। সেটিং টাইম, এটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম IST, আর একটা হচ্ছে FST ফাইনাল সেটিং টাইম। তারপর হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ CS, ঠিক আছে। এর বিভিন্ন আছে, একটা পরীক্ষার কোশ্চেন খুব দেয় যে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট কত। মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট এটা কিন্তু হচ্ছে 7 days, ঠিক আছে। এটা হচ্ছে 7 days, 3 days, 7 days আর হচ্ছে 28 days। এই কোশ্চেনটা পরীক্ষা দেয় যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ এটা হচ্ছে 3 days, 7 days, 28 days, ঠিক আছে। এখানে কত বোঝা যাচ্ছে না, প্রথমটা হচ্ছে 3 days, তারপর 7, তারপর 28 days। 3 days-এ আমাদের কত হয়, 3 days এটা জেনে রাখ যে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট, পরীক্ষা কোশ্চেনটা দেয় মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট। মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট হচ্ছে আমাদের মিনিমাম কংক্রিটের গ্রেড কত, OPC 33, ঠিক আছে। এবার 3 days, একটা 3 দিনে টেস্ট করা হয় যখন কম্প্রেসিভ স্ট্রেংথ নেওয়া হয়, একটা 7 days-এ নেওয়া হয়, আর একটা হচ্ছে 28 days-এ নেওয়া হয়। 3 days-এ আমরা যেটা পাই সেটা হচ্ছে 50% অফ 28 days অফ FCK অর যা ইচ্ছা। মানে এই যে আমাদের FCK দিয়ে যেটা নোটেশন করা হয় সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে। এই যে OPC 33 বললাম, OPC 33, তার মানে এর FCK মানে হচ্ছে 33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে 50% যদি 33 হয় তাহলে এটা কত হবে, নিয়ার অ্যাবাউট 16.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। 7 days-এ যেটা হয় সেটা হচ্ছে 67% অর 2/3% অফ FCK, ঠিক আছে। তাহলে তখন এটা কত হয়ে যায়, 2/3 মানে হচ্ছে 22 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর 28 days হচ্ছে ফুললি FCK অ্যাচিভ করে, যেটা হচ্ছে আমাদের ধরে নেওয়া হয় 33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর ফুললি করে না, 99.99% করে, 99.99%, 100% না, ঠিক আছে। তাহলে এইখানে এই পরীক্ষার কোশ্চেনটা দেয় যে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট কত, যেটা হচ্ছে আমাদের 16.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। 3 days, ক্লিয়ার, বোঝা গেল? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে। তারপর এই সমস্ত জিনিসগুলো আছে, এগুলো কিছু বলছে না, যখন টেস্ট করবি তখন তোরা দেখতে পাবি। এই একটা জিনিস পরীক্ষায় খুব কোশ্চেন দেয়, নতুন জিনিস, যে IS 10262 এই কোডটা কি পারপাসে ইউজ করা হয় জানিস? IS 10262 কারো আইডিয়া আছে? IS 10262 কোড ভেরি গুড, যেটা হচ্ছে আমাদের কংক্রিটের মিক্স ডিজাইন। IS 10262 তোদের এই সেমিস্টারই আছে, আমি করাবো 2019। এই কোডটা মেনলি ইউজ করা হয় আমাদের, কিন্তু কোডগুলো কিন্তু
কোডগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের অনেক কিছু কোড আছে, আমরা কোডের বাইরে যেয়ে কিন্তু কখনো কিছু কাজ করি না। এখানে কি হচ্ছে, এখানে আমরা এই কোডটা মেনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে কংক্রিট মিক্স ডিজাইন। কংক্রিট মিক্স ডিজাইন। তাহলে আবার ইউটিউবে যে দেখতো আমার কথা সব ঠিকঠাক শোনা যাচ্ছে তো, বা সব দেখা যাচ্ছে? একবারটি যে লিঙ্কটা তোদের গ্রুপে শেয়ার করেছি সেটা যে আবার দেখ। বাহ, ভেরি গুড, সৌগত কমেন্ট করেছিস। তাহলে ওখান থেকে দেখ নাকি ইউটিউব থেকে? না, ইউটিউব থেকে দেখতে হবে না, এখানে অ্যাপে চলে, অ্যাপে ফেরত হয়। না দাদা, এখানে এই কথাগুলো ক্লিয়ার আসছে। ওখানে কথাগুলো ক্লিয়ার আসছে না? না মানে ক্লিয়ার ব্যাপারটা না, ও দেখ, আরে তোমার সাউন্ড একটুখানি চাপা টাইপের, মানে মনে হচ্ছে অনেকটা দূর থেকে কথা বলছে, এরকম একটা লাগছে। বুঝলাম। তাহলে সেটিংসে কোনো প্রবলেম হয়েছে, সেটিংসটা দেখতে হবে। কোনো সেটিংসের কিছু প্রবলেম হয়েছে নাকি? অডিও ক্যাপচার, ঠিক আছে, দেখছি পরে। এবার দেখ কংক্রিট মিক্সেন এখানে কি বলছে, এখানে আমাদের সিমেন্টকে ওপিসি 33কে 6টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে, এ থেকে এফ পর্যন্ত। আমরা ওপিসি 33 বলবো না, ওপিসি সিমেন্টকে 6টা ভাগে ভাগ করেছে। কীরকম 6টা ভাগে? আমরা যে ওখানে যে নর্মাল 3টে ভাগে শুনেছিলাম, এখানে 6টা ভাগে হচ্ছে। কীরকম 6টা ভাগ? প্রথম হচ্ছে আমার এ হচ্ছে আমাদের 32.5 থেকে 37.5, ঠিক আছে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মানে যেটা আমরা 3টে ছিল সেটা এখানে 6টা হয়ে গেল। বি হচ্ছে 37.5 থেকে 42.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সি হচ্ছে 42.5 থেকে 47.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ডি হচ্ছে 47.5 থেকে 52.5, তোকে ভুল করছি, 52.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। ই হচ্ছে 52.5 থেকে 57.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর এফ হচ্ছে 57.5 থেকে 52.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার ABCDEF এই 6টা ভাগে কিন্তু আমাদের ISO 10262 কিন্তু ডিভাইড করেছে। তারপর যে নেক্সট সিমেন্ট আছে সেটা হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। র্যাপিড যেটাকে বলা RHPC, ঠিক আছে। এই সিমেন্টের নাম হচ্ছে RHPC, র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট। কেউ পোর্টল্যান্ডও বলে, কেউ নর্মাল বলে, যা ইচ্ছা যে যেরকম ভাবে পরে বলে, আর কেউ র্যাপিড হার্ডেনিং RHCও বলে। র্যাপিড হার্ডেনিং, দেখ দুটো জিনিস আছে, একটা হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আর একটা হচ্ছে কুইক সেটিং সিমেন্ট। কুইক সেটিং সিমেন্ট, দুটো সিমেন্টের মধ্যে ডিফারেন্স বলতে পারবি? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট আর কুইক সেটিং সিমেন্ট? এনি আইডিয়া?
সেটিং আর হার্ডেনিং এর মধ্যে পার্থক্য কি? সেটিং আর হার্ডেনিং দুটোর মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য কি সেটিং আর হার্ডেনিং এর মধ্যে? বল রে, কেউ জানিস না? জানিস না? র্যাপিড হার্ডেনিংটা সম্ভবত মানে স্ট্রেংথটা খুব তাড়াতাড়ি গেইন করে নেয়, কিন্তু কুইক সেটিং এ ধর সেট হয়ে যায়, কিন্তু স্ট্রেংথ গেইন করতে টাইম লাগে। ভেরি গুড। যেটা হচ্ছে সেটিং মানে হচ্ছে এ কিন্তু সেটিং হয়ে যাবে, ঠিক আছে, সেট হয়ে যাবে। সেট মানে কি, যে হচ্ছে আমার প্লাস্টিক স্টেট টু প্লাস্টিক স্টেট টু হার্ডেনিং স্টেট, সেখানে পৌঁছে যাবে, ঠিক আছে, সেটাকে বলে সেটিং। এই যে আমাদের ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইম দুটো হয়, একটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম আর একটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। কাকে বলে? তো কি যখনই কাউকে জিজ্ঞাসা করবি যে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ দ্য সিমেন্ট, সে সঙ্গে সঙ্গে দেখবি অ্যান্সার দেবে 30 মিনিটস। বাট আমি বলছি কাকে বলে, হোয়াট ইজ দ্য কি ইনিশিয়াল সেটিং টাইম অফ দ্য সিমেন্ট মানে হচ্ছে স্টার্টিং লুজ ইটস প্লাস্টিসিটি, ঠিক আছে, এইটা শুধু জাস্ট মনে রাখবি, স্টার্টিং লুজ ইটস প্লাস্টিসিটি, সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। এবং যার ভ্যালু হয় 30 মিনিটস কিন্তু না, যার ভ্যালু হয় মোর দেন 30 মিনিটস, শুড নট বি লেস দেন 30 মিনিটস। এর যে অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা সেটা হচ্ছে শুড নট বি লেস দেন 30 মিনিটস, ঠিক আছে। আর ফাইনাল সেটিং টাইম মানে হচ্ছে কমপ্লিটলি লুজ ইটস প্লাস্টিসিটি, completely lose its plasticity, completely lose its plasticity। এর ভ্যালুটা হচ্ছে should not be more than 10 hours। এগুলো যেন মনে থাকে। তো যখনই কেউ ইনিশিয়াল সেটিং টাইম জিজ্ঞাসা করবে সঙ্গে সঙ্গে 30 মিনিটস আর কিন্তু 10 আওয়ার্স কিন্তু বলে দিবি না, ঠিক আছে। এই 30 মিনিটস আর 10 আওয়ার্সের মধ্যে ডিফারেন্স কিন্তু হচ্ছে এইটা। এই 30 মিনিটস না, যে ইনিশিয়াল সেটিং টাইম মানে হচ্ছে সে একটা সিমেন্টকে যখন আমি তার মানে জল দিয়ে মাখামাখি করেছি, তার প্লাস্টিসিটি মানে হচ্ছে তাকে আমি যেরকম ইচ্ছা আমি শেপ দিতে পারি, সেটাকে বলা হয় তার প্লাস্টিক প্রপার্টি। এবং সেই প্রপার্টির আস্তে আস্তে যখন সে ছাড়া স্টার্ট করছে, তখন হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম আমার স্টার্ট হয়ে গেল। যতক্ষণ না আমার স্টার্ট করছে, সে যতক্ষণ না আমি তাকে যেরকম ইচ্ছা বাঁধনে বাঁধতে পারবো, সেটা হচ্ছে তার ইনিশিয়াল সেটিং টাইম। আর যেই স্টার্টিং লুজ ইটস প্লাস্টিসিটি করেছি শুড নট বি লেস দেন 30 মিনিট, মানে 30 মিনিটের কম কিন্তু কখনোই হবে না। আর ফাইনাল সেটিং টাইম মানে হচ্ছে সে কমপ্লিটলি হার্ডেন হয়ে গেছে, তাকে আমি আর কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবো না, তার যে শেপটা সেই শেপটা কিন্তু সে অ্যাচিভ করে ফেলেছে, সেটাকে বলা হয় তার ফাইনাল সেটিং টাইম। সেটা কখনো আমার 10 ঘন্টা থেকে কিন্তু কখনো বেশি কিন্তু হবে না। তাহলে এই যে সেটিং মানে হচ্ছে সে হচ্ছে তাড়াতাড়ি হার্ডেন্ড হয়ে যাচ্ছে, মানে তার প্লাস্টিসিটিটা লুজ করে ফেলছে। বাট এটা নয় যে তার লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়ছে। আর র্যাপিড হার্ডেনিং সিমেন্ট মানে হচ্ছে এর কিন্তু লোড ক্যারিং ক্যাপাসিটি কিন্তু আমার কিন্তু ইনক্রিজ করছে, ইনক্রিজ দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি। বা অ্যাকচুয়াল হার্ডেনিং মানে হচ্ছে প্রপার্টি টু রেজিস্ট ওয়্যার অ্যান্ড টিয়ার, ঠিক আছে, রেজিস্ট ওয়্যার অ্যান্ড টিয়ার। যে আমার ওয়্যার অ্যান্ড টিয়ারকে রেজিস্ট করতে পারবে তাকেই কিন্তু বলা হয় আমার হার্ডেনিং, ঠিক আছে। আর সেটিং মানে হচ্ছে যে তার প্লাস্টিসিটিটা কমপ্লিটলি লুজ করে দেয়। তাহলে আমার এখানে সিমেন্টটা কি ছিল, যে আরএইচসি, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, র্যাপিড হার্ডেনিং আরএইচপিসি আমি বলি র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট। এ তাহলে কি, এটা আমার কি করে করা হয়, যেটা হচ্ছে ইনক্রিজ ফাইননেস, ঠিক আছে, ইনক্রিজ, এটা সিমেন্টটা যেরকমভাবে করা হয় সেটা হচ্ছে ইনক্রিজ ফাইননেস। তোরা দেখবি ওই টেস্ট অফ সিমেন্টের ক্ষেত্রে প্রথম একটা জিনিস পড়বি, সেটা হচ্ছে ফাইননেস অফ দ্য সিমেন্ট, ঠিক আছে। ফাইননেস সিমেন্ট মানে হচ্ছে আমাদের একটা যে সিমেন্ট পার্টিকেল আছে, সিমেন্ট পার্টিকেলের মধ্যে একটা মলিকুলস কতটা ফাইন সেটা আমাদের টেস্ট করতে হয়। কী কী টেস্ট মাধ্যমে করতে হয়, সিব অ্যানালিসিসের থ্রু দিয়ে করতে পারি, ব্লেনিং ক্রেডিল থাকতে পারে এবং এয়ার পারমিলিটি থাকতে পারে, ঠিক আছে। বিভিন্ন রকম মেথড আছে, বাট আমরা ল্যাবে যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্লেন সিব অ্যানালিসিসই করবো, ঠিক আছে। সিব অ্যানালিসিসের থ্রু দিয়ে হচ্ছে আমরা ফাইনেসটা বার করবো।
বাট এই যে আরএইচপিসি হচ্ছে ইনক্রিজ ফাইননেস, যেটা হচ্ছে কি আমার স্পেসিফিক এরিয়া, ইনক্রিজ স্পেসিফিক এরিয়া। বা স্পেসিফিক ফাইননেস বলতে বললেও হয়, অসুবিধা নেই। এটা মানে কি, যেমন আরএইচপিসির ক্ষেত্রে যেটা হয় 3250 সেন্টিমিটার স্কোয়ার পার, ভুল বলছি রে, দাঁড়া 1 মিনিট, ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। ওর ফাইননেসের স্পেসিফিক এর ভ্যালুটা কত? যে এখানে দেয়নি, এখানে ফাইননেস যেটা সেটা 225 মিলিমিটার স্কোয়ার পার কেজি, তাহলে সেন্টিমিটার স্কোয়ার গ্রামে গেলে মিলিমিটার স্কোয়ার কেজি হচ্ছে তোর 325 মিলিমিটার স্কোয়ার পার কেজি, মিলিমিটার স্কোয়ার পার কেজি, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেসিফিক ফাইননেস না, এটা হচ্ছে স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেসিফিক সারফেস এরিয়া 325 মিলিমিটার স্কোয়ার পার কেজি। এবার এটাকে যদি আমি এতে কনভার্ট করতে চাই, গ্রামেতে, তাহলে কি করতে হবে, সেন্টিমিটার পার গ্রাম যদি কনভার্ট করি, তাহলে এটা থেকে আসতে গেলে 325কে সেন্টিমিটার স্কোয়ার, মানে এখানে আমি তোর 100 দিয়ে ভাগ করতে হবে। আর কেজি থেকে গ্রামে নিয়ে যেতে যাচ্ছি, কেজি থেকে গ্রামে নিয়ে গেলে কী হতো, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা তো নিচে আছে। স্পেসিফিক সারফেস এরিয়া 3250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। 1 মিনিট দাঁড়া দেখছি। হ্যাঁ 3250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, ঠিক আছে। 3250, তাই তো বলছি, এটা 3250 তো হয়, 3250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। এবার এটাকে যদি আমি মিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার পার কেজিতে যদি নিয়ে যাই, তাহলে কি হবে, এটা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিলিমিটার স্কোয়ার যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, 3250 ইন্টু 100, আর মিলিমিটার স্কোয়ারে গেল, আর গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে যাচ্ছে, 1000 দিয়ে আমি ভাগ করতে হবে, তাহলে এটাও তো উপরে চলে। কি কেসটা গন্ডগোল হচ্ছে কি বলতো, ইউনিট ট্রান্সফরমেশনের কোথাও গন্ডগোল হয়ে যাচ্ছে। এইটা মনে রাখবি 3250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, তাহলে এটা সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম থেকে মিলিমিটার স্কোয়ার পার কেজিতে যদি আমি আসি, তাহলে কত হবে, গ্রাম থেকে কেজিতে গেলে তো 1000 দিয়ে ভাগ করবো, আর সেন্টিমিটার স্কোয়ার থেকে মিলিমিটার স্কোয়ার দিয়ে 100 দিয়ে গুণ করবো, তো অনেক বেশি হয়ে যাচ্ছে, এত তো নয়। এটা 325 মিলিমিটার স্কোয়ার পার কেজি। সরি, ভুল করেছি, 325 মিলিমিটার স্কোয়ার না, মিটার স্কোয়ার, 325 মিটার স্কোয়ার পার কেজি। মিটার স্কোয়ার থেকে যদি আমি সেন্টিমিটার স্কোয়ারে যাই, এটা যদি মিটার স্কোয়ারও যদি পার কেজি থাকে, তাহলে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যেতে গেলে কী করতে হবে, হ্যাঁ ঠিক ঠিক, এক্স্যাক্টলি ঠিক। এইটাই হচ্ছে কনসেপ্ট, তুই কখনো ভুলবি না, মানে তুই যদি কনসেপ্ট তো যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখ 325 থেকে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাবো, 1000 দিয়ে হবে, মানে 10 টু দি পাওয়ার স্কোয়ার 10,000, ঠিক আছে। আর কেজি থেকে গ্রামে যাবো, যেতে গেলে 1000 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এই 00 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে এটা আমার কত হয়ে গেল, সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, 3250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, ঠিক আছে।
সবসময় যে কোনো জিনিস যখন পড়বি সেটা যেন আমার কনসেপ্ট ক্লিয়ার করে যেন পড়া থাকে, কখনো আদার্স থাকতে করে পড়বি না। এই দেখ এটা কিন্তু আমার একটা মিলিমিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার কত ডিফারেন্স হয়ে যাচ্ছিল দেখ। তাহলে আমাদের স্পেসিফিক সারফেস এরিয়া যদি বাড়াই, স্পেসিফিক সারফেস এরিয়া যত বাড়াই তত আমার কী হবে, হিট অফ হাইড্রেশনটা বেড়ে যাবে, হিট অফ হাইড্রেশন। এবার হিট অফ হাইড্রেশনটা যত বেড়ে যাবে তত কিন্তু আমার তাড়াতাড়ি সে সেট করে যাবে। সুতরাং র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, তার ইউনিট কত, আরএইচসির ভ্যালু হচ্ছে 3 to 5 মিটার স্কোয়ার পার কেজি, অথবা সেটা সেন্টিমিটার স্কোয়ার পার যদি গ্রাম হয় সেটা 3250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ দাদা। এই মিটার স্কোয়ার পার কেজি মানে কি দেখ, দুটো হয়, একটা হচ্ছে ফাইন এরিয়া হয়, একটা স্পেসিফিক সারফেস এরিয়া। স্পেসিফিক সারফেস এরিয়া মানে হচ্ছে স্পেসিফিক সারফেস এরিয়া, সেটা মানে হচ্ছে আমার এরিয়া বাই মাস, এরিয়া বাই মাস, কতটা মাসের মধ্যে কতটা এরিয়া আছে সেটাকে বলে যে স্পেসিফিক সারফেস এরিয়া। ঠিক আছে, এবার দেখ আরএইচপিসি যদি একটু দেখা যায় কি বলছে, দিস সিমেন্ট ইজ সিমিলার টু দ্য ওপিসি, মানে আমার ওপিসির সাথেই সমান, বাট এক্সেপ্ট দ্যাট এইটা একটা জিনিস, ইট হ্যাজ দ্য মোর C3S, মোর C3S অ্যান্ড লেস C2S, অ্যান্ড গ্রাউন্ড ইজ মোর ফাইনলি। এই যে মেন হচ্ছে ব্যাপার, এই গ্রাউন্ড ইজ মোর ফাইনলি মানে অনেকটা ফাইন হতে হবে, সিমেন্টটাকে অনেক সূক্ষ্ম হতে হবে, এবং C3Sটাকে আমরা বেশি করে দেবো, C2Sটাকে কম করে দেবো। কেন ব্যাপার, কারণ এই যে র্যাপিড হার্ডেনিং মানে হচ্ছে সে কিন্তু তাড়াতাড়ি লোড ক্যারি করতে পারবে, র্যাপিড হার্ডেনিং মানে সে তাড়াতাড়ি লোড ক্যারি করতে পারবে। এবার এই লোড ক্যারির জন্য আমরা কোন কম্পাউন্ডটা বলেছিলাম, যেটা হচ্ছে C3S, যেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট। এই মেনলি হচ্ছে স্ট্রেংথ, ইনিশিয়াল স্ট্রেংথের ক্ষেত্রে কিন্তু কাজ করে, ঠিক আছে। আর C2Sটা কি, C2Sটা হচ্ছে আমার ফাইনাল স্ট্রেংথের বেলায় কাজ করে, ফাইনাল স্ট্রেংথ। বাট ব্যাপার যেটা হচ্ছে সেটা যেহেতু আমার ইনিশিয়াল স্ট্রেংথটাকে আমি বেশি নিতে হবে, সুতরাং আমি C3S এর পরিমাণটাকে বাড়িয়ে দেবো। যেহেতু C3S এর পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছি এবং ফাইননেস আমি বাড়িয়ে দিচ্ছি, এই দুটো করে কিন্তু আমি র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্টটা পাবো, ঠিক আছে, এটা মাথায় থাকে। তাহলে র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট আমরা কী করে পাবো, C3S এর পরিমাণ বাড়িয়ে দেবো, ফাইননেসের পরিমাণ বাড়িয়ে দেবো, বাইন দেওয়ার পর সিমেন্টটাকে ফাইনাল করবো, তাহলে আমি র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্টটা পাবো। এটা কোথায় ইউজ করা হয়, it is used situations where the rapid development of the strength desired when the formwork is removed the early was, যেখানে ফর্মওয়ার্কটা, যেখানে আমাদের তাড়াতাড়ি খুলে দিতে হবে, খুলে রিইউজ করতে হবে, ঠিক আছে। মেনলি দেখ দুটো কোশ্চেন আমাদের দেয়, একটা হচ্ছে রাস্তার ক্ষেত্রে আমরা কোন সিমেন্ট ইউজ করি, আর একটা হচ্ছে আন্ডার ওয়াটারে কোন সিমেন্ট ইউজ করি, ঠিক আছে। রোড কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশনে আমরা কোন সিমেন্ট ইউজ করি, আর একটা হচ্ছে তোর আন্ডার ওয়াটার, বলতে পারবি কোন সিমেন্ট ইউজ করি, দুটোর ক্ষেত্রে কোনটা কি কি সিমেন্ট, আন্ডার ওয়াটারে কি সিমেন্ট ইউজ করি আর রোড কনস্ট্রাকশনে কি ইউজ করি, বল রে। দাদা রোড কনস্ট্রাকশনে তো মনে হয় আরএইচপিসিটা ব্যবহার হয়। আর আন্ডার ওয়াটারে, আন্ডার ওয়াটারে আমার সাউন্ডটা একটু আস্তে ইউটিউবে চাপাই শোনাচ্ছে, মাইক্রোফোনটা মনে হয় ঠিকঠাক করে সেটিং করা হয়, ঠিকঠাক করে সেট করতে হবে ক্লাসটা শেষ হোক। রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আরএইচপিসি, ঠিক আছে, র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, বিকজ এখানে আমার লোডটা তাড়াতাড়ি ক্যারি করতে হবে। আর আন্ডার ওয়াটারের ক্ষেত্রে যেটা হচ্ছে কুইক সেটিং সিমেন্ট, যেটা হচ্ছে আমার তাড়াতাড়ি সেট করাতে হবে, কারণ লোডের আমার কোনো ব্যাপার নেই, বাট তাড়াতাড়ি যেন সেট হয়ে যায়। সেট যদি প্লাস্টিক যদি হার্ডেন্সটা যদি না পৌঁছতে পারে তাহলে কিন্তু তাকে সেট করতে দেবে না জলের জন্য। সুতরাং আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনের কুইক সেটিং সিমেন্ট আর র্যাপিড কনস্ট্রাকশন হচ্ছে আরএইচপিসি সিমেন্ট। তাহলে কী করে করা হচ্ছে, যে বললাম ফর্মওয়ার্ক আর্লি রিমুভ হবে। when the cement is not used mass concrete, মাস কংক্রিটের ক্ষেত্রে কিন্তু এই সিমেন্ট ইউজ করা হয় না, মনে থাকে যেন, বিকজ হাই লার্জ কোয়ান্টিটি অফ দ্য হিট অফ হাইড্রেশনস, লার্জ কোয়ান্টিটি অফ দ্য হিট অফ হাইড্রেশনস। একটা সিমেন্ট যত আমার ফাইননেস হবে তার রিয়াকশান তত ফাস্ট হবে, ঠিক আছে। ফাইননেস যদি ইনক্রিজ করে, একটা সিমেন্টের ফাইননেসকে যত ইনক্রিজ করবে মানে তার পার্টিকেলগুলো যত ফাইন হবে তার রিয়াকশান, রেট অফ রিয়াকশানও কিন্তু বাড়বে। রেট অফ রিয়াকশান ইনক্রিজ করবে, ঠিক আছে। ফাইননেস যত বাড়বে তত রেট অফ রিয়াকশান কিন্তু তত আমার ইনক্রিজ করবে। এবার কি হয়, আমার যত রেট অফ রিয়াকশান বাড়বে তত কিন্তু হিট অফ হাইড্রেশনও বাড়বে, হিট অফ হাইড্রেশনটাও আমার কি হবে, বেড়ে যাবে। এবারে হিট অফ হাইড্রেশনের জন্য লার্জ হিট প্রডিউস হবে,
লার্জ হিট যদি প্রডিউস হয় তখন তাহলে আমার কি হবে, যদি মাস কংক্রিট থাকে, মাস কংক্রিট মানে কি, যেমন ড্যাম বল, ঠিক আছে, ড্যামে আমার হচ্ছে মাস কংক্রিট আছে, সেখানে মাস কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে আমি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করেছি, প্রচুর হিট তৈরি হচ্ছে, তখন এ কি ফাটিয়ে দেবে, ঠিক আছে, পুরো ক্র্যাক করে দেবে। সেই জন্য আমার মাস কংক্রিটের ক্ষেত্রে আরএইচপিসি কিন্তু ইউজ করা হয় না, মনে থাকে যেন, ঠিক আছে। এখানে মাস কংক্রিটের ক্ষেত্রে যে সিমেন্ট ইউজ করা হয় সেটা মনে রাখবি লো হিট সিমেন্ট, লো হিট সিমেন্ট। তারপর কি বলছে, দ্য টেম্পারেচার ইনসাইড দ্য কংক্রিট ইনক্রিজেস অ্যান্ড লোডিং ফরমেশনস অ্যান্ড আনডিজারেবল ক্র্যাক অন দ্য কুলিং, ওই যে কিলো ক্র্যাক তৈরি হয়ে যাবে, ফাটিয়ে দেবে। আরএইচপিসি অ্যাটেন্স, এইটাও খুব ইম্পর্টেন্স, দ্য স্ট্রেংথ ইন 1 day হুইচ অর্ডিনারি স্ট্রেংথ অ্যাটেন্স ইন দ্য 3 day, মানে 3 দিনে একটা জিনিস যত স্ট্রেংথ আমার ক্যারি করবে আরএইচপিসি হচ্ছে সেটা একদিনে করবে, এবং সেম ওয়াটার সিমেন্ট রেশিও অ্যান্ড ইনিশিয়ালি সাবজেক্ট টু লার্জ সিঙ্কেজ। এবার এখানে কি হয়, যেহেতু তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে সেখানে একটা লার্জ সিঙ্কেজের একটা প্রবণতা থাকে, অ্যান্ড ওয়াটার রিকোয়ারমেন্ট ফর দ্য ওয়ার্কেবিলিটি ইজ দ্য মোর, কস্ট অফ দ্য র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইজ 10% মোর দ্যান দ্য অর্ডিনারি সিমেন্ট। এই ছোটো ছোটো জিনিসগুলোকে মনে রাখতে হবে আমাকে। কংক্রিট মেজ ইন আরএইচপিসি is safely exposed to the frost and naturally more quickly. It contains more C3S, less C2S than OPC. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে এবার তাহলে এর প্রপার্টিস কি কি আছে, এর প্রপার্টিসে কিন্তু কোনো রকম চেঞ্জ নেই। ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিটস, ঠিক আছে, ফাইনাল সেটিং টাইমও 10 আওয়ার্স, এগুলো যেন মনে থাকে। ইনিশিয়াল সেটিং টাইম যে কোনো ওপিসির ক্ষেত্রে আমার 30 মিনিটস এবং ফাইনাল সেটিং টাইম হচ্ছে 10 আওয়ার্স হয়। কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 60 নিউটন পার মিলিমিটার স্কোয়ার 1 ডেজে, কারণ ওটা 3 দিনে নেয়। আমার নর্মালি ওপিসি 3 দিনে কত নেয়, ওপিসি হচ্ছে ওপিসি 33, মিনিমাম স্ট্রেংথ 3 ডেজে কত, 3 ডেজে হচ্ছে আমার 16 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার আমি কি জানলাম যে আরএইচপিসি ওপিসি 3 ডেজে যেটা নেয় সেটা একদিনে সেটা নেয়, তাহলে একদিনের স্ট্রেংথ কত হবে, 16 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো, বোঝা যাচ্ছে তো নাকি? বল রে, না বুঝতে পারছিস না? না বোঝা যাচ্ছে। ঠিক আছে। আর ঢোক গিলে গেলে বলছিস কেন? আমার কি মন ভালো করার জন্য না বলছিস নাকি? যদি কোথাও বুঝতে, যদি আমার কোনো যদি ফল্ট থাকে অবশ্যই বলবি। তোদের ফেলিওর মানে সেটা কিন্তু আমার ফেলিওর, ঠিক আছে। আমি ভালো পড়াচ্ছি বা খারাপ পড়াচ্ছি সেটা রিফ্লেক্ট করবে তোদের থ্রু দিয়ে। তোরা যদি ঠিকঠাকভাবে না সেটা নিতে পারিস তার মানে সেটা আমার ফল্ট। সুতরাং আমার যেখানে যা ফল্ট মনে হবে, যা ফল্ট মনে হবে সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করিস। তাহলে আরএইচপিসিটা কোথায় সুইটেবল তোদের বলে দিয়েছিলাম। ইট ইজ সুইটেবল ফর দ্য রিপেয়ার অফ দ্য রোডস, ব্রিজেস, ইন স্ট্রাকচার্স হোয়ার দ্য লোড ইজ অ্যাপ্লাইড ইন দ্য শর্ট পিরিয়ড অফ দ্য টাইম, মানে লোডটা খুব কম সময়ের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে সেই রকম জায়গায় কিন্তু আমি মেইনলি আরএইচপিসি ইউজ করবো। তারপর সেম একটা জিনিস, এটা হচ্ছে এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এর সাথে আরেকটা জিনিস কি অ্যাড হয়ে গেল, শুধু এক্সট্রা কথাটা, এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। র্যাপিড হার্ডেনিং তো ছিল, ঠিক আছে, মানে একই তো, সে তাড়াতাড়ি স্ট্রেংথ ক্যারি করছিল। এবার এর সাথে আর একটা ওয়ার্ড আমি অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে এক্সট্রা র্যাপিড হার্ডেনিং। এবার এক্সট্রা র্যাপিড হার্ডেনিং এর ফলে কি হচ্ছে, জাস্ট এখানে হচ্ছে আমার 2% CaCl2 ইউজ করা হয়, অ্যাড 2% CaCl2, এটা ক্যালসিয়াম ক্লোরাইড বলে, এটাকে বলা হয় অ্যাক্সিলারেটর। এর মেন কাজটাই হচ্ছে, এর ফাংশন হচ্ছে increase the rate of reaction, ঠিক আছে। তাহলে এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হচ্ছে 2% CaCl2 অ্যাড করছি, যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাক্সিলারেটর, যে ফাংশন হচ্ছে ইনক্রিজ দ্য রেট অফ দ্য হাইড্রেশন, এটাকে ইনক্রিজ করা। এবারে এর এখানে কাজটা কি, সেম একই কাজ। ইট ইজ ম্যানুফ্যাকচার বাই দ্য intergrinding 2% CaCl2 and rapid hardening Portland cement while using the cement, maximum 10 minutes available for the mixing, 10 minutes available for the mixing, transporting and the placing of the concrete। এটা এখানে ক্ষেত্রে 10 মিনিটস ধরা হয়, আর নর্মাল সিমেন্টের ক্ষেত্রে আধা ঘন্টা ধরা হয়, ঠিক আছে। Additionally, CaCl2 ensure the quick setting and the hardening properties so that it ensure the special purpose like repair। এবার এটা কোথায় ইউজ করা হয়, মেনলি
রিপেয়ার ওয়ার্কের ক্ষেত্রে, রিপেয়ার ওয়ার্ক স্পেশালি ইন দ্য কোল্ড ওয়েদার কংক্রিটের ক্ষেত্রে এটা ইউজ করে, সেটা কিন্তু পরীক্ষা দেয়। যে স্পেশাল টাইপ অফ কংক্রিট আছে তখন তোদের পড়াবো যে কোল্ড ওয়েদার কংক্রিট বল, হট ওয়েদার কংক্রিট বল, ঠিক আছে, সেলফ কম্প্যাক্টেড কংক্রিট, এরকম অনেক টাইপের কিন্তু কংক্রিট আছে। ইট ইজ নট ইউজড ইন দ্য প্রিস্টেস কংক্রিট, প্রিস্টেসে ইউজ করা হয় না। রেট অফ স্ট্রেংথ ডেভেলপ অ্যাক্সিলারেটেড দ্য হাই পার্সেন্টেজ অফ Cl to cause the excessive shrinkage, strength gained after 1 day 25% more than 7 days. ইট নোন অ্যাজ দ্য ক্যালসিয়াম ক্লোরাইড সিমেন্ট। তাহলে এটাকে ক্যালসিয়াম ক্লোরাইড সিমেন্টও কিন্তু বলা হয়। আর এখান থেকে তোদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হাই অ্যালুমিনা সিমেন্ট। হাই অ্যালুমিনা মানে কি, আমাদের Al2O3টা বেশি পরিমাণে দেওয়া হয়। এবার আমরা কি বলেছিলাম তোদের, যেখানে অ্যালুমিনেট মানে C3A ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, এ মেনলি কি ভূমিকা কাজ করে, আর C4AF এ মেনলি কি ভূমিকা কাজ করে। এদের নামগুলো কি কি বলতো? C3 এর নাম কি? হোয়াট ইজ C3A? C3A তো অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। ভেরি গুড। এর মেন কাজটা কি? এর মেন কাজ কি? দাদা কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়ানো। C3 এর কাজ হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। প্রমাণ? অ্যালুমিনেট মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে সেটিং এ কাজ ইনিশিয়াল করে। সেটিংটাকে একদম ভেরি ও গুড। সেটিং, আচ্ছা আচ্ছা গুলিয়ে গেছিল। আমি এস ফর স্ট্রেংথ আমি তো বলেই দিয়েছিলাম যে এস ফর স্ট্রেংথ আর এ ফর হচ্ছে সেটিং, ঠিক আছে। সিলিকা স্ট্রেংথ এটা মনে রাখবি সবসময়, যে এ ফর হচ্ছে সেটিং, এ হচ্ছে ইনিশিয়াল সেটিং এ কাজ করে, আর এ হচ্ছে ফাইনাল সেটিং এ কিন্তু কাজ করে, ঠিক আছে। এবার হাই অ্যালুমিনা মানে অ্যালুমিনাটার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছিস, অ্যালুমিনা যেটা হচ্ছে Al2O3, এটার পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই তাহলে সেটা মেনলি কী হবে, সেটিং টাইম কি আমার এফেক্ট করবে, তাই তো। এই মেনলি যেটা এফেক্ট করবে সেটা হচ্ছে সেটিং টাইম। দেখা যাক কি বলছে এখানে। ইট কম্পোজিশন অফ দ্য ভেরি ডিফারেন্ট ফ্রম অফ দ্য পোর্টল্যান্ড সিমেন্ট, ইট র মেটেরিয়ালস ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার বা কনসিস্ট অফ দ্য বক্সাইট। এটা কিন্তু পরীক্ষা খুব দেয়, যেটা কি করে আমার তৈরি করা হয়। কারণ আমরা জানি অ্যালুমিনার যে ওর মানে আকরিক, ঠিক আছে, দুটো তো জিনিস হয়, একটা হচ্ছে আমার খনিজ মিনারেল আর একটা আকরিক। অ্যালুমিনা মেনলি ম্যাক্সিমাম কোথা থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে বক্সাইট, BOUXIT বক্সাইট, যেটা হচ্ছে Al2O3 18H2O, ঠিক আছে। এইখান থেকে কিন্তু অ্যালুমিনা কিন্তু আমার পাওয়া যায়। এটা অ্যালুমিনা অ্যাকচুয়াল না, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বললাম, এটা বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের, নট অ্যালুমিনার, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে বক্সাইট, মানে অ্যালুমিনিয়াম তো একটা মেটাল, সেটা কোথা থেকে পাওয়া যায়, বক্সাইট থেকে পাওয়া যায়। আর অ্যালুমিনা হাই অ্যালুমিনা সিমেন্ট তৈরি করতে গেলে আমাকে যেটা মেনলি অ্যাড করতে হয় সেটা হচ্ছে বক্সাইটটাই কিন্তু অ্যাড করতে হয়। বক্সাইটে কত 40%, হুইচ ক্লে উইথ হাই অ্যালুমিনা কন্টেন্ট গ্রেটার দেন 32%, অ্যান্ড লাইমস 40%। তাহলে কি কি থাকে, 40% হচ্ছে ক্লে থাকে, 40% হচ্ছে আমার লাইম থাকে, 15% আয়রন অক্সাইড থাকে। এটা কিন্তু পরীক্ষা দেয়, অ্যান্ড লিটিল পার্সেন্ট অফ দ্য ফেরিক অক্সাইডস। তাহলে আমাদের হাই অ্যালুমিনা সিমেন্ট যখন আমরা তৈরি করছি সেখানে বক্সাইড, লাইম এবং হচ্ছে আয়রন অক্সাইড, তিনটি কিন্তু বেশি পরিমাণে দিতে হচ্ছে। As the C3A is not present, the cement has good resistance against the attack of the sulfate and the some dilute acids. তাহলে এখানে সালফেট অ্যাটাকের ক্ষেত্রে এটা ইউজ করা হয় না। সালফেট অ্যাটাকের ক্ষেত্রে কোন সিমেন্ট ইউজ করা সেটা বলবো। সালফেট মানে কি, সালফেট মানে হচ্ছে সেখান থেকে আমার কোরোশন স্টার্ট হয়, ঠিক আছে। সেই কারণের জন্য আমার এই হাই অ্যালুমিনা সিমেন্টই কিন্তু হচ্ছে সালফেটটা অনেকটা রেজিস্ট করে। অ্যান্ড পার্টিকুলারলি সুইটেবল দ্য এরিয়া অফ দ্য আন্ডার ওয়াটার কংক্রিট। তাহলে হাই অ্যালুমিনা সিমেন্ট কোথায় ইউজ করা হয়, সুইটেবল টু দ্য সি অ্যান্ড দ্য আন্ডার ওয়াটার কংক্রিট। আর একটা আছে, সেই দুটোর মধ্যে যদি সেইটা আগে থাকে, যেটা হচ্ছে সালফেট রেজিস্টিং সিমেন্ট, কথাতেই আছে সালফেট রেজিস্টিং সিমেন্ট, সেটা যদি আগে থাকে তাহলে সেটাকে মারবি। যেটা আন্ডার ওয়াটার, তো সি কথাটা যদি বলে দেয়, শুধু নর্মাল যদি আন্ডার ওয়াটার বলে তখন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো বলছি, হ্যাঁ খেয়াল থাকে যেন। আন্ডার ওয়াটার কথাটা বললে সেটা ছিল, আমি আগেরটা দেখালাম, আন্ডার ওয়াটার বলা হচ্ছে কুইক সেকিং। বাট তোকে যদি বলে সমুদ্রের আন্ডার ওয়াটারে আছে সিতে আন্ডার ওয়াটার, তখন ফার্স্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে সালফেট রেজিস্টিং সিমেন্ট। আর সেটাও যদি না থাকে, সেকেন্ড অপশন যেটা হবে হাই অ্যালুমিনা সিমেন্ট। বোঝা গেল কি বললাম, ক্লিয়ার? এই যে কোথায় কোন সিমেন্টটা আমি ইউজ করবো, অর্ডিনারিতে কোনটা ইউজ করবো, আমার আন্ডার ওয়াটারে কোনটা ইউজ করবো, সিতে কোথায় ইউজ করবো, এগুলো কিন্তু আমাকে জানতে হবে।
তারপর এখানে বিভিন্ন কম্পোজিশন আছে, যে সমস্ত লাগবে না। It is rapid hardening properties arise due to the Al2O3 and CaO. It is a predominant compound as shown in the above table. Place in the calcium silicate OPC for the setting at the final setting time should not be exceed 60 minutes, 600 minutes. আর ফাইনাল সেটিং টাইমে কোনো রকম চেঞ্জ হবে না। হার্ডেন্ড অ্যান্ড ডেভেলপ স্ট্রেংথ ভেরি র্যাপিডলি, 1 ডে স্ট্রেংথ হচ্ছে 30 নিউটন। এটা যেহেতু আমি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, আমার নর্মাল যে 1 ডেজে আমার হার্ডেনিং সিমেন্টের সরি এটা এক্সট্রা যেহেতু র্যাপিড হার্ডেনিং এর ক্ষেত্রে 16 ছিল, এটা ক্ষেত্রে 1 ডে স্ট্রেংথ হচ্ছে 30, মানে ডবল হয়ে গেল। অ্যান্ড 3 ডেজ হচ্ছে 35। অ্যান্ড ইট শুড নট ইউজ প্লেস অফ দ্য হায়ার টেম্পারেচার 118 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই যে ফাইননেস হচ্ছে 225 মিটার স্কোয়ার পার কেজি, এর থেকে বেশি হবে, অথবা যদি গ্রামে বলি তখন সেটা হচ্ছে 2250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। এক্সপেনশন হচ্ছে 5 এর থেকে কম হবে। এক্সপেনশন জিনিসটাকে, এটা হচ্ছে সাউন্ডনেস টেস্ট, এটা আমরা যেটা পাবো এক্সপানশন জিনিসটা, যেটা হচ্ছে সাউন্ডনেস টেস্টে পাবো। তোরা টেস্টগুলো পড়িস তারপর বলবো। আর ফাইনেসটা হচ্ছে যেটা আমরা ব্লেনিকেডিল বা এয়ার পারমিবিলিটি স্পেসিফিক সারফেস এরিয়া দিয়ে কখনো কিন্তু আমরা সিভ অ্যানালিসিস করে পাই না। এয়ার পারমিবিলিটি টেস্ট যখন করব তখন আমরা ফাইনেসটা পাবো। তারপর যেটা আছে সালফেট রেজিস্টিং সিমেন্ট। তারপর কি বলছে, ইট ইজ ইউজড রিফ্র্যাক্টরি কংক্রিট ইন্ডাস্ট্রিজ। যে রিফ্র্যাক্টরি কংক্রিটের ক্ষেত্রেও কিন্তু আমরা সালফেট এই এক্সট্রা র্যাপিড হার্ডেনিংটা ইউজ করি। used widely for the precasting এর ক্ষেত্রে। it is not recommended tropical region এ ইউজ করি না, not mixed with any type of the cement। এরপর মেইন যেটা আসছে সালফেট রেজিস্টিং সিমেন্টটা হচ্ছে মেইনলি ইউজ করা হয় সমুদ্রেতে, ঠিক আছে। ইটস সিমিলার টু দ্য অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এক্সেপ্ট ইট কন্টেন্স দ্য ভেরি লো C3, যে কোন সিমেন্ট কীরকম ভাবে তৈরি করা হয়, কোন সিমেন্ট কোথায় ইউজ করা হয়, কোন সিমেন্টের কি ক্যারেক্টারিস্টিক্স, এখন থেকে কিন্তু ভালো করে জেনে রাখবেন, নাহলে কিন্তু পরে মুশকিল হবে। তাহলে very low C3A content and the ground finer than the OPC. This cement is sulfate resistant because disintegration of the hardened concrete caused by the chemical reaction C3A with soluble like MgSO4 is inhibited. দরকার নেই, সব মনে হবে না। Expansion of the cement is limited to the এত, এগুলো সব পড়বি, ল্যাবে পড়বি তখন দেখতে পাবি। এর ফাইননেসটা লাগবে, এই ফাইননেস কত ইউজ করা হয়, যেগুলো বলতে না সেগুলো বেশি পড়ার দরকার নেই, আমি মেন জিনিসগুলোই বলে দিচ্ছি। এই দেখ, ইট ইজ স্ট্রংলি রেকমেন্ডেড ফর কনস্ট্রাকশন স্ট্রাকচার অফ দ্য সি ওয়াটার, কোস্টাল অ্যান্ড দ্য মার্সিল্যান্ডস। ক্লিয়ার, বোঝা গেল তাহলে কি বলছিলাম এতক্ষণ ধরে, ঠিক আছে। যে আমার তোকে যদি বলে দেয় যে সি ওয়াটারের ক্ষেত্রে কোন সিমেন্ট ইউজ করবো, তুই ফার্স্ট অ্যাজ এ ইঞ্জিনিয়ার প্রেফার করবি যেটা হচ্ছে আমাদের সালফেট রেজিস্টিং সিমেন্ট। সেটা যদি না পাওয়া যায় তখন সেটা আমি অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমাদের হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট। সেটাও যদি না পাওয়া যায় তারপর যেটা ইউজ করা হয় PPC, এখন আমি আসিনি, পোর্টল্যান্ড প্রজলনা সিমেন্ট, ওটাই পড়া আশা করছি আছে। এরপর হচ্ছে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, যেটাকে বলা হয় PSC, ঠিক আছে। এটাকে যেটা বলা হয় পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্টকে এক কথায় বলা হয় PSC, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। OPC হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, RHPC হচ্ছে র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, ঠিক আছে। সেরকমভাবে হচ্ছে PSC। কি বলছে, ইট ইজ মেড অফ দ্য ইন্টিগ্রেটিং দ্য পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিঙ্কার লেস দেন 35% গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, এই যে গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ হুইচ ইজ ওয়েস্ট প্রোডাক্ট ইজ দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য পিগ আয়রন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে স্ল্যাগ বলতে গেলে আমরা কি বুঝি, অ্যান্ড দ্য জিপসাম। তাহলে আমরা যে PSC বলছি পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, পোর্টল্যান্ড, এই যে পোর্টল্যান্ড কথাটা কেন থাকে, বিকজ ওই যে আমাদের প্রথম যে সিমেন্ট তৈরি হয়েছিল পোর্টল্যান্ড, সেই পোর্টল্যান্ডকে মডিফাই করেই বিভিন্ন জিনিসগুলো হয়, সেই জন্য আমাদের পোর্টল্যান্ড কথাটা কিন্তু আমরা ফেলতে পারিনি। PSC, PPC, পোর্টল্যান্ড প্রজননিক সিমেন্ট, পোর্টল্যান্ড তো স্ল্যাগ সিমেন্ট। এই স্ল্যাগ মানে হচ্ছে আমার পিগ আয়রনের ওয়েস্ট মেটেরিয়াল ফ্রম পিগ আয়রন প্ল্যান্ট থেকে যে আমরা ওয়েস্ট মেটেরিয়ালটা পাই সেটা কি বলা হচ্ছে স্ল্যাগ। আর এর সাথে আমাদের কি মেনলি ইউজ করা, যেটা হচ্ছে জিপসাম। জিপসামের সংকেত কি, জিপসামের সংকেত হচ্ছে CaSO4 হাফ H2O, সরি 2H2O, ঠিক আছে। এই জিপসাম থেকে আমরা যেটা পাই
বার্নিং করে, এবারে পিএসসি তে কোশ্চেন এসেছিল যে জিপসামকে বার্নিং করে আমরা কি পাই, বলতে পারবি কি পাই জিপসামকে বার্নিং করে? এটা একটা আলাদা কোশ্চেন পড়াচ্ছি, যেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, বলেছিলাম না আগে। প্লাস্টার অফ প্যারিসের কি ডেফিনেশন, কি সংকেত? CaSO4 হাফ H2O। হ্যাঁ পেজ 2। সো বলেছিলাম তো। তারপর কি বলছে, স্ল্যাগ কন্টেন্টস ওয়েস্ট প্রোডাক্ট ইজ ম্যানুফ্যাকচার অফ দ্য পিগ আয়রনস, স্ল্যাগ কন্টেন্টস অক্সাইড অফ দ্য লাইম, কি কি থাকে? অক্সাইড অফ লাইম, সিলিকা অ্যান্ড দ্য অ্যালুমিনা। এইটা খুব ইম্পর্টেন্স, যে তাহলে স্ল্যাগের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে অক্সাইডস অফ লাইম, সিলিকা অ্যান্ড অ্যালুমিনা। Properties of this slag are similar to this OPC, but they have to lower lime and the higher silica and the alumina content. তাহলে এখানে কি হচ্ছে, দরকারে লাগবে না। হোয়াইট হায়ার স্ল্যাগ সিমেন্ট ইজ ফেয়ারলি হাই সালফেট রেজিস্ট্যান্স, এইটাও হচ্ছে আমার সালফেট রেজিস্ট্যান্স করে, হাই সালফেট রেজিস্ট্যান্স and rendering the suitable for an use of the environmental exposed to sulfate. Slag contents, এই যে এইটাই হচ্ছে cement varies between the 25 to 65% of the total mass of the mixtures, and specific area এত লাগবে না, এসব লাগবে না, এসব ভ্যালুগুলো কিছু মনে রাখার দরকার নেই। তারপরে সুপার সালফেটেড পোর্টল্যান্ড সিমেন্ট, এই একই ব্যাপার, সালফেট যেটা আছে তারই একটু এদিক ওদিক করে দেওয়া আছে, এখানে কিছু এটা বলছি না আমি। কমপ্লেক্স। তারপর হচ্ছে লো হিট সিমেন্ট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, লো হিট সিমেন্ট আর পোর্টল্যান্ড প্রজননা সিমেন্ট, এই দুটো পড়লে মোটামুটি হয়ে যাবে। লো হিট সিমেন্ট মানে কি তোদের দেখি আইডিয়াতে বল দেখি, লো হিট সিমেন্ট আমরা কি করে প্রডিউস করতে পারি? হাউ টু প্রডিউস LHC, লো হিট সিমেন্ট আমরা কি করে প্রডিউস করব বল দেখি, এনি আইডিয়া? তাহলে হাইড্রেশন অফ সিমেন্টটাকে এক্সোথার্মিক করে। হাইড্রেশন অফ সিমেন্ট মানেই তো হচ্ছে এক্সোথার্মিক, বাট সেটাকে আমি কি করব, কি করলে আমার হিটটা কম তৈরি হবে? যেটা হচ্ছে, যেটা হিট প্রডিউস করে তাকে আমি বাদ দিয়ে দেবো। একটা জায়গায় আছে ঝামেলা হচ্ছে খুব, তার ঝামেলাটা কমাবো কি করে? যে ঝামেলা হচ্ছে তাকে আউট করে দেবো, খালি ঝামেলা কমে যাবে, হ্যাঁ কি না? তাহলে হিট মেনলি কে প্রডিউস করে? সব থেকে ম্যাক্সিমাম হিট কে দেয়? C3A আর C3S, তাই তো নাকি, হ্যাঁ কি না? C3S 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 কত, এ কত দেয়? 860, ঠিক আছে, জুল পার কেজি, জুল পার গ্রাম, ঠিক আছে। আর এই কত দেয়? 500 জুল পার গ্রাম, তাই তো নাকি, হ্যাঁ কি না? এবার এই দুটোকে যদি আমি রিডিউস করে দিই তাহলে তো এই এত হিট তৈরি হবে না, তাই তো? তাহলে আমার কাকে কমাতে হবে? C3A কে কমাতে হবে, C3S কে কমাতে হবে। এই দুটোকে যদি কমাই তাহলে হচ্ছে আমি লো হিট সিমেন্ট প্রডিউস করতে পারবো। তাহলে দেখি যদি কমিয়ে দিই তাহলে আমার কি হবে? ইনিশিয়াল সেটিং টাইমটা আমার কি হবে? বেড়ে যাবে, যেহেতু অ্যালুমিনা হচ্ছে সেটিংয়ে কাজ করে। আবার C3S কি ইনিশিয়াল সেটিংয়ে স্ট্রেন্থে কাজ করে, তাহলে স্ট্রেন্থটাও ঠিকঠাক পাবে না। তাহলে লো হিট সিমেন্ট হচ্ছে প্রচুর বড়, যেখানে হচ্ছে মাস কংক্রিট, যেখানে এটা মেনলি ইউজ করা হয় মাস কংক্রিটের জায়গায়, প্রচুর পরিমাণে আমি ইউজ করব, প্রচুর পরিমাণে আমার যখন ইউজ হবে মাস কংক্রিটের বেলায়, কিন্তু আমি লো হিট সিমেন্ট ইউজ করব। এবং কি করে প্রডিউস করা হয়? যে রিডিউসিং দ্য C3A and the C3S, reducing the content of C3A and C3S, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার। দেখেন এবার এই হচ্ছে মেন দুটো ছিল। It is the Portland cement with relatively lower contents of the more hydration compounds, such as C3S and C3A, and more contents of C2S. It is desirable to mass concreting, যা যা বললাম সব দেখে এখানে লেখা আছে, of gravity dams. Otherwise excessive heat of hydration can be result serious cracking. এটা কেন ওখানে ইউজ করা হয়? যেহেতু আমার এক্সেসিভ হিট অফ হাইড্রেশন তৈরি হলে আমার ক্র্যাক তৈরি হবে, সেটা ওখানে লো হিট সিমেন্ট ইউজ করা হয়। লো হিট সিমেন্ট কী করে প্রডিউস করা হয়? যে C3S কে এবং C3A কে কমিয়ে দেওয়া হয়। দিস সিমেন্ট প্রসেস দ্য লেস কম্প্রেসিভ স্ট্রেংথ হ্যাভিং দ্য ইনিশিয়াল, যে বললাম লেস কম্প্রেসিভ স্ট্রেংথ কী করে হবে? কারণ বিকজ C3A তো কমিয়ে দিচ্ছি,
অ্যান্ড ইনিশিয়াল সেটিং টাইম অ্যাবাউট অ্যান 1 আওয়ার। তাহলে ইনিশিয়াল সেটিং টাইম কত হয়ে গেল? 1 আওয়ার হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট কিন্তু লো হিট সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম কত? অন্যান্য সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম কত? অন্যান্য সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম কত? দাদা মোর দেন 30 মিনিট। More than 30 minutes. Should not be more than 30 minutes. Should Should not not be be should not be less than 30 minutes. ঠিক আছে, 30 মিনিটস না, শুড নট বি 30 মিনিটসের থেকে বেশি, মানে 30 মিনিটসের কম কখনো হবে না। মানে নিয়ার অ্যাবাউট 30 মিনিটে আমাদের ধরে চলা হয় যে কোনো সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিটস আর ফাইনাল সেটিং টাইম 10 আওয়ার্স। বাট এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। তো যদি অ্যাপ্রোপ্রিয়েট বলতে হয় যে দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ দ্য ওপিসি শুড নট বি লেস দেন 30 মিনিটস, 30 মিনিটের কম হবে না, আর ফাইনাল সেটিং টাইম শুড নট বি মোর দেন 10 আওয়ার্স। And final setting time is about the 10 hours, এটা ঠিক, but initial setting time টা আমার বেড়ে যায়। And heat of hydration should not be more than 272 and 374 kilojoule per kg, and 7 and 28 days, 7 days হচ্ছে 272 আর 28 days হচ্ছে 314। rate of development of the strength is slow but the ultimate strength is same। এইখানটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ইনিশিয়াল স্ট্রেংথ কিন্তু কম হয়, বাট আলটিমেট স্ট্রেংথ কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা যেন মনে থাকে বারবার ধরে। লো হিট সিমেন্টের ক্ষেত্রে কি হয়, আমার ইনিশিয়াল স্ট্রেংথ রিডিউস বাট ফাইনাল স্ট্রেংথ ডাজ নট চেঞ্জ। ফাইনাল স্ট্রেংথের কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, মনে থাকে যেন। এক্সপেনশন এসব আর কিছু বলছে না, এগুলো পরে বলো। তারপর হচ্ছে পিপিসি। ঠিক আছে, এখন পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট গেল, তারপর হচ্ছে পোর্টল্যান্ড পোজোলোনা সিমেন্ট, পিপিসি, যেটাকে বলা হয় পিপিসি। পিপিসি মানে কি? পিপিসি মানে হচ্ছে পোর্টল্যান্ড পোজোলোনা সিমেন্ট। আগের ক্ষেত্রে স্ল্যাগ জিনিসটা আমরা কোথায় দেখলাম, যেটা বার্স্ট বার্নের স্ল্যাগ থেকে, মানে হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট অফ দ্য পিগ আয়রন। পিগ আয়রন যখন আমি তৈরি করছি তার সেটা ওয়েস্ট প্রোডাক্ট ছিল, যেটা হচ্ছে আমাদের স্ল্যাগ। এখানে প্রজননা জিনিসটা কি? প্রজননা জিনিসটা হচ্ছে ইজ এ সিলিসিয়াস মেটেরিয়াল। ঠিক আছে, প্রজননা হচ্ছে ইজ এ সিলিসিয়াস মেটেরিয়াল, অথবা একে বলা হয় ইনার্ট মেটেরিয়াল। ইনার্ট মানে হচ্ছে যে কোনো রিয়াকশন করে না। and which produce from thermal power plant। তার থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা যেটা পাই সেটাকে বলা হয় প্রজ্বলনা, আর কাস্ট আয়রনের এ থেকে যেটা পাই সেটাকে বলা হচ্ছে আমাদের স্ল্যাগ। মনে থাকে জানো কি বলেছে দেখ এবার। ম্যানুফ্যাকচার বাই দ্য গ্রাইন্ডিং পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিঙ্কার অ্যান্ড প্রজ্বলনা। যে প্রজ্বলনাটা কি? হোয়াট ইজ দ্য প্রজ্বলনা? প্রজ্বলনা হচ্ছে ইউজুয়ালি ফ্লাই অ্যাশ 10 থেকে 30% বাই মাস অফ দ্য পিপিসি। ঠিক আছে, ফ্লাই অ্যাশ, ওই যে ফ্লাই অ্যাশ কোথা থেকে পাই? ফ্লাই অ্যাশ থার্মাল প্লান্ট থেকে পাই, বাই intimately and uniformly blending with Portland cement and fine pozzolana. Pozzolana is the volcanic powder found in Italy near the Vesuvius। ঠিক আছে, মানে ভলক্যানিক একটা পাউডার, মানে ওই আগ্নেয়গিরি থেকে যেটা বেরিয়েছিল। পোজোলোনা বার্নড ক্লে অ্যান্ড সেল ফ্লাই অ্যাশ হ্যাজ টু সিমেন্টিং প্রপার্টিস itself, but the property of combine with the lime produce a stable lime pozzolana compound which has the definite cementitious properties. And free lime in the cement removed hence resistance of the chemical attack। এখানে কি করে? পোজোলোনা সিমেন্ট কেমিক্যাল যেখানে থাকছে সেখানে আমি ইউজ করব, and increase the making the suitable for the marine works। marine works এর ক্ষেত্রে কিন্তু তাহলে তিনটে জিনিস তোকে যদি ফার্স্ট অপশনে দেয় সালফেট রেজিস্টিং মেরিন ওয়ার্কস, সেটা অ্যাকসেপ্ট করবি। তারপর হচ্ছে তোর ওদিকে যেটা কি ছিল হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট, ওটার পর হচ্ছে হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট, তারপর হচ্ছে পিপিসি পোর্টল্যান্ড পোজোলোনা সিমেন্ট। দিস লো রেট অফ ডেভেলপমেন্ট স্ট্রেন্থ বাট আলটিমেট স্ট্রেন্থ কম্পারেবল উইথ ওপিসি। ব্যাস, আর কিছু এখানে নেই, এগুলো আর কিছু বলবো না। কুইক সেটিং সিমেন্ট, হ্যাঁ কুইক সেটিং সিমেন্ট কি করে ইউজ করা হয়? তারপর হচ্ছে কুইক সেটিং, আর একটা ইম্পর্টেন্ট সিমেন্ট যেটা হচ্ছে কুইক সেটিং। তাহলে এবার বল কুইক সেটিং কি করে আমরা করব? কুইক সেটিং সিমেন্ট যে আমার সেটিং এ হেল্প করে তাকে বেশি ইউজ করব, তাহলে কুইক সেটিং হয়ে যাবে। দাদা C3A কে বাড়িয়ে দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড। দেখ
ইন দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য সিমেন্ট জিপসাম কন্টেন্ট ইজ রিডিউসড। ফার্স্ট যেটা হচ্ছে জিপসাম কন্টেন্টকে রিডিউসড করে দেওয়া হয়, ঠিক আছে। জিপসাম কন্টেন্ট মানে কি, যখন আমরা সিমেন্ট প্রডিউস করি, সিমেন্ট যখন আমাদের প্রডিউস করা হয়, ম্যানুফ্যাকচার অফ দ্য সিমেন্ট আমি পড়িয়েছিলাম, সেইখানে দেখবি যখন সিমেন্টটা আমার ক্লিঙ্কার বেরিয়ে গেল, বল মিল থেকে যখন সিমেন্ট সিলোতে চলে এলো, তখন আমাদের কি করা হয়, 2 থেকে 3% আমার জিপসাম কিন্তু অ্যাড করা হয়। এই জিপসাম ওয়ান টাইপ অফ কি, রিটার্ডার। এ হচ্ছে রিটার্ডার, ঠিক আছে। রিটার্ডার মানে যে ইনক্রিজ দ্য সেটিং টাইম অফ দ্য সিমেন্ট, ইনক্রিজ দ্য সেটিং টাইম মানে সেটিং টাইমটাকে আমার বাড়িয়ে দেবে, ঠিক আছে। ইনক্রিজ দ্য সেটিং টাইম অফ সিমেন্ট, অথবা এটাকে ঘুরিয়ে বলে কেউ যে অর ডিক্রিজ দ্য রেট অফ সেটিং, ডিক্রিজ দ্য রেট অফ হাইড্রেশন, ঠিক আছে, মনে থাকে যেন। হাইড্রেশন প্রসিডিওরটা যতটা রেট যেই কমে যাবে, সেটিং কিন্তু তত কমে যাবে। আর হাইড্রেশনের রেট যত বেড়ে যাবে তত কিন্তু সেটিং টাইম কমে যাবে। হাইড্রেশনটা তো যদি বেড়ে যায়, সেটিং টাইম যেটা 60 মিনিটস ছিল সেটা হচ্ছে 30 মিনিটসে চলে আসবে। আর আমি হাইড্রেশনটাকে যে আমি ডিক্রিজ করে দিচ্ছি, রেট অফ হাইড্রেশনটা, তখনই যেটা 30 মিনিটস ছিল সেটা কিন্তু 60 মিনিটে চলে যাবে। তাহলে মেনলি জিপসামকে আমি কমিয়ে ইউজ করি। তারপর আরেকটা যেটা হচ্ছে C3A কেও কিন্তু আমরা কমিয়ে দেওয়া হয়। C3A কে আমরা কি করবো, কমিয়ে দেবো, লেস করে দেবো। C3A কে লেস করে দিয়ে যেটা আমরা পাই, তোর লো হিট সিমেন্ট পাই, ঠিক আছে, মনে থাকে যাবে। সিমেন্টকে C3A কে মেনলি কমিয়ে দিয়ে যেটা পাই সেটা হচ্ছে লো হিট সিমেন্ট, নট কুইক সেটিং সিমেন্ট, ঠিক আছে, লো হিট সিমেন্ট, যেটা অলরেডি বলে দিয়েছি। আর 2 to 3% জিপসামকে যখন আমি রিডিউস করে দিচ্ছি, রিডিউস জিপসাম, তখন যেটা পাচ্ছি তখন সেটা হচ্ছে আমার তোর কুইক সেটিং সিমেন্ট। এবার এর ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম মোস্ট ইম্পর্টেন্স। যে এর ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 5 মিনিট, যেটা আমাদের ওপিসির ক্ষেত্রে 30 মিনিট ছিল, আর ফাইনাল সেটিং হচ্ছে 30 মিনিট, সেটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম, যেটা 10 আওয়ার্স ছিল। ইট ইউজড হোয়েন দ্য কংক্রিট ইজ লেড আন্ডার ওয়াটার অন দ্য রানিং ওয়াটার। সো মেসোনারি কংক্রিট সিমেন্ট আর বলছি না, এসব নর্মাল জিনিস। আর এটা আছে কালার হোয়াইট সিমেন্ট অ্যান্ড দ্য কালার পোর্টল্যান্ড সিমেন্ট। হোয়াইট সিমেন্ট কি করে প্রডিউস করা হয়, মেনলি আমাদের কালারের জন্য সিমেন্টের কোন ইনগ্রেডিয়েন্টটা দায়ী থাকে, আমাদের যে এই যে সিমেন্টের কালার কি, কালার অফ সিমেন্ট কি বল, কালার অফ সিমেন্ট কি, কালার অফ সিমেন্ট এনিওয়ান? দাদা গ্রে ছিল একটা, গ্রেন ইজ গ্রে, ঠিক আছে, GRE, গ্রেন ইজ গ্রে। গ্রেন ইজ গ্রে। এই গ্রেন ইজ গ্রেটার জন্য দায়ী কে, কোন ইনগ্রেডিয়েন্ট দায়ী থাকে, এটার জন্য কোন ইনগ্রেডিয়েন্ট দায়ী থাকে বল? কি রে বলবি তো, এটা না বলতে পারলে পড়াশোনা ছেড়ে দিকে যায়। কোন ইনগ্রেডিয়েন্টের জন্য এটা গ্রেন ইজ গ্রে হচ্ছে বলতে পারবি না? Fe2O3। ভেরি গুড, যেটা হচ্ছে Fe2O3। Fe2O3 যদি থাকে তখন সেটা হচ্ছে যেটাকে বলা আয়রন অক্সাইড, এই জন্য গ্রেন ইজ গ্রে। তাহলে যদি আমি হোয়াইট সিমেন্ট প্রডিউস করতে চাই, তাহলে আমি কি করব, এই কালারটাকে প্রডিউস করতে দেওয়া যাবে না, তাই তো? তাহলে এই কালারটাকে যদি প্রডিউস করতে না দিই, তাহলে কি করে করবো, আমি কি করতে হবে, Fe2O3 কে বাদ দিয়ে দেবো, তাহলেই কালার হবে না, তাই তো নাকি? বুঝতে পারছিস না কি বলছি? আমার যে সিমেন্টের যে কালারটা গ্রিনিশ গ্রেটা, এটা হচ্ছে মেনলি Fe2O3 এর জন্য। তাহলে Fe2O3 কে যদি আমি বাদ দিই, তাহলে কালার প্রডিউস হবে না তো, সেটাই এখানে বলছে। না, ম্যানুফ্যাকচার ফ্রম দ্য পিওর হোয়াইট চক অ্যান্ড দ্য চায়না ক্লে ফ্রম আয়রন অক্সাইড। পিওর হোয়াইট চক এবং চায়না ক্লে দিয়ে ইউজ করা হয়, ফ্রি ফ্রম দ্য আয়রন অক্সাইড। এই যে আয়রন অক্সাইডটা থাকবে না। গ্রেনিশ কালার ইজ সিমেন্ট ইজ ডিউ টু দ্য আয়রন অক্সাইড, সো দ্য আয়রন অক্সাইড ইজ রিডিউসড অ্যান্ড লিমিটেড টু দ্য বিলো দ্য 1%, তখনই হচ্ছে আমার হোয়াইট সিমেন্ট তৈরি হয়। আর কালার সিমেন্ট কি করা হয়, 5 to 10% অফ দ্য কালারিং পিগমেন্টস, মানে এখানে কালারিং পিগমেন্ট ইউজ করা হয়। কালারিং পিগমেন্ট ইউজ করে আমি এখানে তো যেটা করি সেটা হচ্ছে কালার সিমেন্ট তৈরি করি। Such cements have the same properties as OPC and non-staining because the low amount of the soluble alkalis and sodium aluminum ratio adding এত লাগবে না। হান্টার স্কেল ISI scale is measured at the white, এই যে এইটা খুব ইম্পর্টেন্স। হান্টার স্কেল অথবা ISI scale used to measure the whiteness of the cement,
লস অফ ইগনিশনস অফ দ্য হোয়াইট সিমেন্ট ইজ দ্য নীল। এই সমস্ত জিনিসগুলো পড়বো পরে, এখন বলবো না এসব। আর এখানে কোথায় ইউজ করা হয়, মেনলি টেরাজো ফ্লোরিং, দুটো আমাদের ফ্লোরিং হয়, একটা টেরাজো ফ্লোরিং, একটা মোজাইক ফ্লোরিং। মেকিং দ্য টেরাজো ফ্লোরিং, ফেস অফ দ্য প্লাস্টার অফ দ্য ওয়ালস, স্টাকো পেন্টস যেটাকে বলা হয়, অর্নামেন্টাল ওয়ার্ক অ্যান্ড দ্য কাস্টিং স্টোন। এই সমস্ত জায়গায় কিন্তু আমার এই হোয়াইট সিমেন্টটা ইউজ করা হয়। এয়ার এন্টারিং সিমেন্ট এসব কিছু বলবো না, কিছু নেই। ওয়াটার রিপেলেন্ট সিমেন্ট অথবা হাইড্রোফোবিক সিমেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট এই সিমেন্টটা। ওয়াটার রিপেলিং সিমেন্ট এবং হাইড্রোফোবিক সিমেন্ট, এটাই হচ্ছে লাস্ট সিমেন্ট, আর কোনো সিমেন্ট নেই। বাই গ্রাইন্ডিং অফ দ্য ওপিসি ক্লিঙ্কার 0.1 থেকে 0.4% অফ দ্য ওয়েলিক অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়েলিক অ্যাসিড অ্যান্ড দ্য স্টিয়ারিক অ্যাসিড অর দ্য পেন্টাক্লোরোফেনল। তাহলে আমরা তিনটে জিনিস মেনলি দিয়ে এই হাইড্রোফোবিক সিমেন্টকে ইউজ করি। 0.1 থেকে 0.4% অফ দ্য ওয়েলিক সিমেন্ট অথবা স্টিয়ারিক অ্যাসিড অর দ্য পেন্টাক্লোরোফেনলস। এটা কেন এটা বলা হয় হাইড্রোফোবিক সিমেন্ট? দ্য অ্যাডিশন ফর্মস অফ দ্য ওয়াটার রিপেলেন্ট ফিল্মস, এটা হচ্ছে ওয়াটার রিপেলেন্ট একটা ফিল্ম তৈরি করবে অ্যারাউন্ড ইচ পার্টিকেল সিমেন্ট। দেয়ারফর দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য স্টোরেজ দিস সিমেন্ট ইজ নট এফেক্টেড বাই দ্য ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। আমাদের অ্যাকচুয়ালি সিমেন্ট, তুই যদি সিমেন্টকে তুই ফেলে রেখে দিস, সিমেন্টে কিন্তু কিছুই কাজ হবে না যতক্ষণ না সিমেন্ট জলের সংস্পর্শে আসছে। যেই হাইড্রেশন প্রসিডিওর যেই স্টার্ট হলো তখনই সিমেন্টের কিন্তু রিয়াকশন স্টার্ট হবে। তুই জল যতক্ষণ না দিচ্ছিস ততক্ষণ কিন্তু আমার সেই সিমেন্ট কিছুই হবে না। আর হাইড্রোফোবিক সিমেন্টকে, এই যে আমাদের সিমেন্টকে তো ম্যানুফ্যাকচার করা হলো, বস্তা করা হলো, ট্রান্সপোর্ট করা হচ্ছে, এর মধ্যে ময়েশ্চারে জল থাকছে, সেই জলটা অ্যাবসর্ব করে সে কিন্তু হাইড্রেশন প্রসিডিওর স্টার্ট করে দিতে পারে। বাট এই হাইড্রোফোবিক সিমেন্ট যেটা আমি ইউজ করছি, ওয়েলিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিড অ্যান্ড পেন্টোফেনল দিয়ে এর গায়ে একটা ফিল্ম তৈরি হচ্ছে, সেই ফিল্মটা প্রডিউস হওয়ার জন্য আমার কিন্তু আর তার জলের প্রতি কোনো এফেক্টেড থাকবে না, তার জলের সাথে কোনো রকম টান থাকবে না এবং ময়েশ্চার থেকে কোনো রকম জল অ্যাবসর্ব করবে না। When the concrete is in prepared, hydrophobic mixture is plasticize the mix and the contribute the formations of the uniformly distributed fines pores in the concrete, and as it's hardened, thus the enhance its frost resistance. And hydrophobic cement is also features the greater underwater resistance. এত সব লাগবে না। মেনলি এখানে যেটা জানতে চাই, হাইড্রোফোবিক সিমেন্ট আমরা কীরকম ভাবে প্রডিউস করি, ওয়েলিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিড মিশিয়ে, এবং এর মেন কাজটা কি, ময়েশ্চার থেকে যে এটা আছে, অ্যাটমসফিয়ারে যে ময়েশ্চার আছে সেটাকে অ্যাবসর্ব করতে দেবে না। এখানে আরও সিমেন্ট আছে, এসব আর লাগবে না, আর কিছু বলতে হবে না, ব্যাস। তাহলে মোটামুটি সিমেন্টের পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এই যে সিমেন্ট টাইপস অফ সিমেন্ট, ওপিসি বললাম, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আরপিসি। এবার তোরা আমি এটা পুঁছে আমি এটা ইয়েলো করে দিচ্ছি। টাইপস অফ সিমেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বললাম, র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, লো হিট সিমেন্ট বলা হয়ে গেছে, পিপিসি পোর্টল্যান্ড পোজোলনিক সিমেন্ট, পিএসসি পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, সালফেট রেজিস্টিং সিমেন্ট, হাই অ্যালুমিনা সিমেন্ট, এক্সপানসিভ সিমেন্ট অ্যান্ড হোয়াইট সিমেন্ট। এক্সপানসিভ সিমেন্টটা বলিনি, বলে দিচ্ছি। এক্সপান্ডিং সিমেন্ট, এক্সপান্ডিং সিমেন্টটা কি? ম্যানুফ্যাকচার অফ দ্য অ্যাডিং দ্য এক্সপান্ডিং মিডিয়াম লাইক দ্য সালফো অ্যালুমিনেট অ্যান্ড দ্য স্টেবিলাইজিং এজেন্ট টু দ্য অর্ডিনারি সিমেন্ট। মানে এক্সপ্যান্ড করতে পারবে, মানে বাড়তে পারবে সিমেন্টটা, সেটা কি সালফো অ্যালুমিনেট অ্যাড করে, আর কিছু এখান থেকে জানতে হবে না। ইট ইজ ইউজ টু নিউট্রালাইজ টু সিঙ্কেজ, মানে এটাকে সিঙ্কেজকে আমার প্রিভেন্ট করার জন্য, টু এলিমিনেট দ্য ক্র্যাকস, সেটাকে আমার মেনলি ইউজ করা হয়। আর বেশি কিছু জানিস না তো, খুব একটা ইম্পর্টেন্ট সিমেন্ট না, জেনেও লাভ নেই। এক্সপ্যান্ডিং সিমেন্ট কি, সালফো অ্যালুমিনেট ইউজ করা হয় এবং সেটা হচ্ছে আমার সিঙ্কেজকে আমাকে এলিমিনেট করতে এটা মেনলি ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে দেখ তোদের এখানে যে কটা সিমেন্ট ছিল সব কটা সিমেন্ট করে দিয়েছি। টেস্টিং অফ দ্য সিমেন্ট এটা তোদের ল্যাবে আছে, ল্যাবে ভালো করে কর। এই তার সাথে আছে স্টোরেজ অফ দ্য সিমেন্ট, এই স্টোরেজ অফ দ্য সিমেন্ট ওই একই সাথে করাবো, কি আছে, বাট এটা ল্যাব যখন টেস্ট হবে তার আগে আমি এটা করিয়ে দেবো। বাট তোরা ল্যাবে করার সময় ভালো করে বুঝিস, তাহলেই হবে। আর আপাতত আগে এখানেই শেষ, নেক্সট ক্লাসে এগ্রিগেটটা স্টার্ট করবো, ঠিক আছে? দাঁড়া, এটাকে আমি এন্ড করলাম।